এগুলো হয়তো মিল থাকবে না। তো এই কথাটি এভাবে বলতে চাই যে আমাকে ওই যে বললাম আমি সরকারের বারবার রসনলে পড়েছি, তার মধ্যে একবার রসনলে পড়লাম, আমাকে বলা হলো যে এক জায়গায় পোস্টিং নেওয়ার জন্য আর কি, পোস্টিং নিতে হলে গড়ি দিতে হবে 2.5 লক্ষ টাকা। আমি বললাম যে আমি ভাই গড়ি দিয়ে কোথাও পোস্টিং নিতে চাই না, কারণ আমি গ্রামের একজন কৃষকের ছেলে, আল্লাহ আমাকে বিসিএস পাস করার সুযোগ দিয়েছে, আমি মাসের শেষে একজন প্রথম শ্রেণীর অফিসার হিসেবে চাকরি পাই, চাকরি বেতন পাই, আমি কেন গড়ি দিয়ে অতিরিক্ত টাকা আয় করতে যাবো? আমি গড়ি দিতে রাজি না। আমার সরকার যেখানেই পোস্টিং দিক আমি সেখানে রাজি আছি। 2.5 লক্ষ টাকা থেকে কমতে কমতে 25,000 টাকা এলো আর কি। আমি বললাম যে আমি তাও রাজি না, 25 পয়সাও দিতে রাজি না। তো বললো তোমার তো হলে দুঃখ আছে। ঠিক আছে, আমার দুঃখটা কি, আমাকে পোস্টিং দেওয়া হলো, আপনারা চেনেন সাতছড়ি ন্যাশনাল পার্ক, হবিগঞ্জ। সাতছড়ি ন্যাশনাল পার্কের স্টেট কনজারভেটর হিসেবে আমাকে পোস্টিং দেওয়া হলো। তখন সাতছড়িতে কোনো ঘর ছিল না, সাতছড়িতে কোনো বিদ্যুৎ ছিল না, সাতছড়িতে কোনো পানি ছিল না, এমনকি রাত্রে ঘুমানোর মতো কোনো জায়গা ছিল না। এখন আপনারা অনেকেই ছবি তুলতে, অনেকে সাতছড়ি খুব ক্রেজি একটা প্লেস মনে করে, বাট তখনকার সাতছড়ি যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। আর বিকাল 4টার পর সাতছড়ি যাওয়া যেত না, বিকাল 4টার পর সাতছড়ি থেকে বেরোনো যেত না। এরকম একটা জায়গায় আমাকে পোস্টিং দেওয়া হলো যে এইখানে যে পানিশমেন্ট ভোগ করার জন্য। আলহামদুলিল্লাহ আমি সাতছড়িতে গেলাম, এবং আজকের যে সাতছড়ি যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ লাইন, পানির লাইন, বাউন্ডারি ওয়াল, অফিস, ঘর বাড়ি, এগুলো আমার হাত দিয়ে তৈরি হয়েছিল। সর্বশেষ একটা তৈরি হলো এটা, সেটা হলো সাতছড়ি নভেম্বর মাসের পরে আর ওখানকার শত শত হাজার হাজার বন্য প্রাণী যারা আছে, পাখি, তো এখন আপনারা যারা ছবি তুলতে যায় অনেকে দেখবেন যে মানে ময়ূরের ছবি, তারপর কি সব ছবি তোলার জন্য কয়েকটা পুকুরের পাশে গিয়ে তাবু টাবু গাড়ি, পুকুর দুটো আমার ফোন করা। সাতছড়িতে নভেম্বর মাসের পরে আর কোনো পানি থাকতো না বলে, নভেম্বর মাসের পরে অসংখ্য বানর হনুমানেরা মারা যেত পানির অভাবে। এই দৃশ্যটা দেখে আমি আমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলাম যে আমাকে যদি মাত্র 1 লক্ষ টাকার একটা বাজেট দেওয়া হয়, আমি একটি ডিপ টিউবওয়েল বসানোর চেষ্টা করবো। তো আমাকে বললো যে ওখানে বিদ্যুৎ নাই, ডিপ টিউবওয়েল পানি কিভাবে ঘটাবে? তাই বললাম যে একটি ওই যে ডিজেল ইঞ্জিন কিনে সেটার মাধ্যমে জেনারেটর লাগে সেটা থেকে। তো বলে এটা হবে না। আমি বললাম চেষ্টা করে দেখি। শেষ পর্যন্ত ৭৪,০০০ টাকা বরাদ্দ পেলাম। সেই ৭৪,০০০ টাকা দিয়ে এটা করতে পেরেছিলাম, এবং প্রথম চান্সেই ওখানে একটি ডিপ টিউবওয়েল আমি করতে পারলাম। সেই ডিপ টিউবওয়েল থেকে আমি সাইড দিকে 4টা পানির লাইন করে দিলাম, এবং সাইডটা ছোট ছোট এই 4 ফিট বাই 4 ফিট চৌবাচ্চা তৈরি করে প্রতিদিন সকালে আর বিকালে এই সাইডটাতে পানি সরবরাহ করার একটা ব্যবস্থা করলাম। আমাকে ওইখানকার রেঞ্জ অফিসার একদিন আমাকে বললো যে স্যার আপনি একদিন এসে দেখে যান আপনি কি কাজটি করেছেন। আমি গেলাম, বিকালবেলায় গিয়ে রাত্রে রেস্টুরেন্ট থেকে ভোরবেলায় গেলাম এটা দেখতে। দেখি যে বানরগুলো এবং হনুমানগুলো সারিবদ্ধভাবে তারা ওয়েট করছে, ওদের লিডার ইশারা করার সাথে এক গ্রুপ ঝাঁপ দিয়ে পড়ে ওখানে পানির মধ্যে লাফালাফি করে গোসল করে উঠে অন্য পানির তো আমি দেখলাম যে একজন মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করার মানে আমার সর্বোচ্চ সফলতাটা একদিন অর্জন করে ফেলেছে। দ্বিতীয় যে কাজটি করলাম সেটা হলো, তখন 1974 সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন ছিল বাংলাদেশে। আমি এই কথাগুলো বলছি, এটা 2006 সালের কথা বলছি। 1974 সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বন্যপ্রাণী হত্যা, শিকার এসবের পানিশমেন্ট ছিল, কিন্তু বাংলাদেশে কোথাও এই পানিশমেন্ট কেউ কখনো দেয়নি। আমি দেখতাম যে হাটে, বাজারে, রাস্তায়, বিভিন্ন জায়গায়, বিশেষ করে হাওড় অঞ্চলে পানি শিকার করে রাস্তার পাশে, মটিরহাটের পাশে বিক্রি করতে হবে। এখন আমি যখন এগুলো কিছু ধরাধরি বা নিষেধ করা শুরু করলাম, ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলে যে মানুষ 1 কেজি চাউল কিনে নেয়, আপনি এটার বাধা দেন কেন? পাখি তো আল্লাহ দেওয়া জিনিস। তারপরে কিছু কিছু ধরে নিয়ে দেখলাম যে আমি পানিশমেন্ট দেওয়া উচিত, আমি যদি থানায় নিয়ে যাই তাহলে হয়তো কিছু হতে পারে। ওসি সাহেব বলে আরে এই মানুষটা গরিব মানুষটা চাউল কেনার জন্য এটা করে, আপনি তাদেরকে ডিস্টার্ব করেন। এটা দিয়ে শুরু হলো ওসি সাহেবদের সাথে।
তারপরে ওসি সাহেবদেরকে বোঝায়, থানায় পুলিশকে বোঝায়, বিভিন্নভাবে বললাম যে এদেরকে যদি একটু পানিশমেন্ট দেওয়া হয় তাহলে আর এই পাখিগুলোর জীবন বেঁচে যাবে। ওসি সাহেব বলে পানিশমেন্ট দেওয়া দেওয়ার আপনি দেন। তাই বললাম তাহলে আপনি একটা থাপ্পড় দেন আর আমি একটা দিই। This is the first punishment according to the wildlife law. এইভাবে বন্যপ্রাণী আইনের প্রয়োগ করে বাংলাদেশের প্রথম পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থাটা এইভাবে করলাম। আস্তে আস্তে ওই যে বললাম যে একটা ওই মানে ডিপটি বয়েল বসায় বানরদের পানি দেওয়ার, এটার জন্য আমি একটা পানিশমেন্ট পেলাম। সেটা হলো ৭৪,০০০ টাকা আমাকে দেওয়া হয়েছে কনস্ট্রাকশন কাজের খাত থেকে। আমি তো তখন চাকরিতে খুব বেশি পুরাতন না, অত বুঝি না। আমি এটা দিয়ে ডিপটি বয়েল কেন করলাম, এর জন্য অডিট আপত্তি হলো, আর আমার হলো পানিশমেন্ট আর কি। এটা যাই হোক, এটা মেনে নিলাম। তো কাজটা করলাম ভালো, বিপরীতে আমি পানিশমেন্ট পেলাম। আচ্ছা, এরপরে এখান থেকে আমাকে কিছুদিনের জন্য ফেনী বন বিভাগে পোস্টিং করা হলো ডিভিশন ফরেস্টের অফিসার হিসেবে। 2 বছর 5 মাস চাকরি করার পরে ফেনী, আপনারা জানেন যে বাংলাদেশের পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম সহ এই এলাকা থেকে যদি কোথাও থেকে কেউ বনজ সম্পদ, বনদ্রব্য কিছু পাচার করতে চায় তাহলে ফেনীকে টাচ না করে কোনো উপায় নাই। আমি ফেনীতে বাধা সৃষ্টি করা শুরু করলাম। কোনো একদিন আমরা 28টি ট্রাক ধরে এলাম এক রাতে, অবৈধ কাঠের গাড়ি। তো এইভাবে যখন একের পর এক ধরাধরি শুরু হলো, 28টা যেদিন ধরে আনলাম, তারপরের দিন আমাদের তৎকালীন মাননীয় পরিবেশ বন মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব চট্টগ্রাম সার্কিট হাউসে আমাকে সহ বন অধিদপ্তরের অঞ্চলের সব কর্মকর্তাকে ডাকলেন। ডেকে উনি বললেন, এই তোমার নাম কি জানো? দাও। বললাম, স্যার আমার নাম। তখন উনি সবাইকে দেখায় বললো যে সে যদি ফেনীতে না থাকতো চট্টগ্রামের পাহাড় মাটি সহ পর্যন্ত জায়গায় পাচার হয়ে যেত। এই কথা বলার বলে উনি ঢাকায় আসলেন, এসে আমারে ভর্তি করে দিলেন। আমার ভর্তি করে দিলেন কোথায় জানেন? আমাকে ভর্তি করে দিলেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগ, যেখানে কোনো অফিস নাই, কোনো লোক নাই, কোনো চেয়ার টেবিল নাই, এমনকি আমার নেতাও নাই। তো আমার বস ডক্টর তপন কুমার দে, ওনার কাছে আমি গিয়ে বললাম যে স্যার আমার তো বেতন, চেয়ার টেবিল, অফিস কোনো কিছুই নাই। তো বললো তোমার কোনো কাজও নাই। তা বললাম, স্যার আমি চাকরি করবো কোথায়? বললো, কিসের চাকরি করবো? তুমি মাসের শেষে বেতন নিয়ে যাবা। তাই বললো, স্যার আপনার অফিস থেকে? তো বললো, হ্যাঁ। আমি প্রথমে 1 মাস বেতন নিতে গেলাম ওনার অফিসে। এখন মাসের শেষে একদিন বেতন নেওয়ার জন্য ওনার কাছে চাইতে হবে, আমার কোনো কাজ নাই। 1 মাস বেতন নেওয়ার পরে বললাম যে স্যার একটা প্লেট নিয়ে ফার্ম গেটে বসে বসে ভিক্ষা করবো, আপনার অফিসে বেতন নিতে হবে না। আমি বললাম যে আমার যে বেতন আছে দেন সরকার, ওই টাকা দিয়ে আমি রাজশাহীতে একটা অফিস বানাই। তো বলো কিভাবে? তার মানে আমি তো সরকারের বেতনের সাথে বাড়ি ভাড়ার টাকাও দেয়। এই বাড়ি ভাড়া দিয়ে আমি যখন একটা বাসা ভাড়া নিই, ওইটার একটা রুমকে আমি অফিস হিসেবে ব্যবহার করি। আমার সেলের পড়ার টেবিল, আমার ডাইনিং এর 2টা চেয়ার, আর আমার পার্সোনাল একটা ল্যাপটপ, আর আমার ওই বাসা ভাড়ার একটা রুম, এটা দিয়ে আমার অফিস শুরু করা। একজন মাত্র স্টাফ নিয়োগ পেলাম, সে আমাকে গিয়ে প্রতিদিন ভাইয়া ভাইয়া বলে ডাকে। ওরে দিয়ে একটা মাদুর কিনে এনে আর একটা তালা কিনে এনে ওরে বললাম যে এইটাতে তুই রাত্রে যখন আমি বসবি বা ঘুমাবি, আর তালাটা এই জায়গায় চাবিটা তার কোথায় রাখবি আর কি। এটা হলো আমার অফিস। শুরু করলাম, বাট এই শুরুর মধ্যে দিয়ে যেটা হয়েছে, সেই শুরুটার মধ্যে দিয়ে এভাবে হয়েছে যে রাজশাহীতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা একটি বিভাগ প্রতিষ্ঠা হয়েছে রাজশাহীতে। এই বিভাগের অধীনে আমি 16টা বিল্ডিং তৈরি করছিলাম। রাজশাহী বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এটা 2 তলা বাড়ি নির্মাণ করছি, একটা 2 তলা অফিস নির্মাণ করছি, স্টাফ কোয়ার্টার সহ এগুলো করেছিলাম। আর এই কাজগুলো করতে গিয়ে দেখলাম যে রাজশাহী সহ উত্তরবঙ্গের 16টি জেলায় বিপুল পরিমাণে পাখি শিকার, বন্যপ্রাণী হত্যা, বন্যপ্রাণী নিধন, এটা পাচার ইত্যাদি প্রতিনিয়ত হয়। আমি ওইখানে 2 বছর
2 মাস ওই দায়িত্বে ছিলাম। 2 বছর 2 মাসে আমরা প্রায় 60,000-এর বেশি বন্যপ্রাণী উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। আমি মাত্র 58,000 কিলোমিটার গাড়ি চালাইছিলাম ওই 2 বছর 2 মাসে। কারণ আমি যে কাজটি করতাম সেটা হলো উত্তরবঙ্গের অনেকেই জানেন, সেটা হলো আমি সাধারণত ফজর নামাজের সময় আমার গাড়িটা নিয়ে বেরোতাম। রাজশাহী থেকে বেরোনোর সময় নাটোরের কাউকে ফোন করে বলতাম আসতেছি, তুমি আমাদের যেতে চাইলে আমার সাথে বলো। এভাবে এই আরাপত্রও এরাও আমার সাথে অনেক জায়গায় ট্যুর করেছে আর কি বিভিন্ন সময়। তো আমি আমার গাড়িতে এক সময় রাস্তার বিভিন্ন জায়গা থেকে লোকজন ওঠাতে আমার গাড়িতে 7-8 জন 8-9 জন নিয়ে এক জেলা থেকে আরেক জেলা চলে যেতাম। এইভাবে ঘোরাঘুরি করে তারপরে 2-3 দিন 4 দিন পরে আবার সেই কাজ করতাম আর কি। এইভাবে প্রথম কিছু মানুষদের সাথে চেনা জানা হলো। একটি কাজ করলাম প্রথমে, সেই কাজটি হলো যে বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণে যেমন এই সরোয়ার পাঠান সাহেব আছেন, ওনাদের মতো যারা আগে থেকেই নিবেদিত ব্যক্তি কাজ করেন বা নিবেদিত আছেন, আমি এরকম কিছু মানুষের অ্যাড্রেস কালেকশন করলাম, পেলাম 13 জন। সেই 13 জনকে নিয়ে আমি একটা বই প্রিন্ট করলাম প্রথমে, যে বাংলাদেশের বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত প্রাণ কজন। এই কজনের নাম দিয়ে একটা বই প্রথম করলাম, তাতে ওনার ছবি, বায়োডাটা, উনি কি কাজ করেন, কোন এলাকায় থাকেন, এরকম ভাবে আমরা 300 বই পাবলিশ করলাম। ওনাদেরকে যখন 20 কপি করে দিলাম এই 13 জনকে, তারা বললো যে স্যার এটা আরো একটু বেশি দেওয়া যায় না। তা বললাম আমার কাছে টাকা নাই, তাহলে আমরা নিজেদের টাকায় করে নিই, নেন। পরবর্তীতে ওদের টাকা দিয়ে আরো 2000 কপি করে দিলাম। তারা এই যে ইউনো সাহেবের কাছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবের কাছে, বিভিন্ন জায়গায় তারা তাদের লোকদের কাছে বিতরণ করলো। আস্তে আস্তে দেখা গেল যে এইটা সূত্র ধরে অনেক মানুষ তখন আমার সাথে লিঙ্ক আপ হলো আর কি। এই লিঙ্কের পরবর্তী ধাপে যে কাজটি করলাম সেটা হলো ভিজিটিং কার্ডের মতো ছোট একটা স্টিকার তৈরি করলাম, 20,000 কপি। সেই স্টিকারে লেখা ছিল যে আপনি যদি বন্যপ্রাণী সংক্রান্ত কোনো অপরাধ বা কোনো ঘটনা দেখেন, তাহলে আপনার একটি ফোন কল একটি প্রাণীর জীবন বাঁচাতে পারে। নিচের ফোন নম্বরে যোগাযোগ করুন। এইটা যখন দিলাম, হাটে বাজারে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় স্কুলে বাচ্চাদেরকে দিলে ওরা বিভিন্ন জায়গায় এটা লাগিয়ে রাখলো এবং ওই নাম্বারে প্রতিদিন অসংখ্য ফোন আসা করলো। তখন আমরা সেই সব ফোনগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি। এখন আমার ম্যান পাওয়ার না থাকলেও আমি সংশ্লিষ্ট বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল থানার ওসি, সকল থানার ইউনো, তারপরে সব মানে এই হাই স্কুলের মাস্টার, সব হেডমাস্টার সাহেব, তারপরে কি বলে কলেজের প্রিন্সিপাল সাহেব, সবাই নাম্বার আমি কালেকশন করলাম। বাংলাদেশের সকল প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারির নাম্বার কালেকশন করলাম। এভাবে করে আস্তে আস্তে সবার কাছে আমি মেসেজ দিই, যে এলাকায় ঘটনা ঘটে ওই এলাকার কাউকে না কাউকে ফোন করে বলি যে ভাই আপনি একটু দেখবেন, একটা প্রাণী আক্রান্ত হচ্ছে। এভাবে যে লোকগুলোকে পেলাম, সেই লোকগুলো পাওয়ার পরে যখন 2014 সালে আমি দেখলাম যে আমাকে রাজশাহী থেকে বদলি করে দেওয়া আছে, সুতরাং এই মানুষগুলো আবার হারিয়ে যাবে। তাই সবাইকে একটি আমব্রেলার নিচে আনার জন্য 2014 সালের 6 ডিসেম্বর বগুড়ার আল্লামা মিলনায়তন ডিএমএসএস সেখানে ডক্টর মোল্লা রেজাল করিম চাকরি জীবনের কিছু ঘটনা বর্ণনা দিচ্ছেন। জাতীয় প্রেস ক্লাব সংবর্ধনা অনুষ্ঠান। ডক্টর মোল্লা রেজাল এখন আপনারা যেটা শুনেছেন 314টি সংগঠন, এখন তখন ওই যে হাতে গোনা কিছু মানুষ নিয়ে আমরা শুরু করেছিলাম, এখন বাংলাদেশ ব্যাপী এটা ছড়িয়ে পড়েছে।